সিলেটের ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বডি, বিকল্প ফ্লাইটে 262 আরোহী নিয়ে যাত্রা। চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা শিশুর মরদেহ উদ্ধার, বাকলিয়ার যুবদল কর্মী নিহতের ঘটনায় 17 জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার আজ। চট্টগ্রাম চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের 21 দফার ইশতেহার, আইনি জটিলতার মধ্যেও দুপক্ষের জমজমাট প্রচারণা, 1 নভেম্বর ভোট। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটের যাত্রা বিলম্ব হয় প্রায় 5.5 ঘন্টা। পরে বিকল্প উড়োজাহাজে করে বিকেল 4টার দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন আটকা পড়া 262 যাত্রী। গুলজার আহমেদের প্রতিবেদন। প্রায় 5.5 ঘন্টা পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 262 যাত্রী নিয়ে বিকল্প উড়োজাহাজ করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা বিমান বাংলাদেশের BG201 ফ্লাইটের। এর আগে সকাল 10:25 ড্রিমলাইনার বোয়িং 787 উড়োজাহাজটি উড়াল দেওয়ার প্রস্তুতি নিলেও বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজের ইঞ্জিন বডি। এতে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি বিলম্ব করে কর্তৃপক্ষ। বোর্ডিং ব্রিজের ধাক্কা, হ্যাঁ, এটা বোর্ডিং ব্রিজের এক ধরনের ধাক্কা। বোর্ডিং ব্রিজ খোলার সময় একটু ঘষা খেয়েছে, এইটুকু পর্যন্ত এখনো জানা। এটা জানতে হবে ইঞ্জিনিয়ার সাহেবরা রিপোর্ট করার পরে। এদিকে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, বিকল্প উড়োজাহাজ করে বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। আর ক্ষতি হওয়া বিমানটি ঢাকায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফ্লাইট ছিল 10:25 সকালে, আর গেল হচ্ছে বিকাল 4টায়। এটা পরিবর্তন হয়ে নতুন এয়ারক্রাফট এসছে, আর আগে এয়ারক্রাফট এখন একটু পরে আগে এয়ারক্রাফটও চলে যাবে ঢাকায়। তবে বোর্ডিং ব্রিজের ধাক্কায় ইঞ্জিন বডির বাইরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা প্রকৌশলীদের যাচাই বাছাইয়ের পর জানা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট। চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা ও তার 1.5 বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর 12:30টার দিকে ফটিকছড়ি পৌর সদরের 8 নম্বর ওয়ার্ডের কামাল ভবন থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী আফরোজা আফরিন তার শিশু কন্যাকে গোসল করানোর কথা বলে শোবার ঘরের দরজা বন্ধ করেন। অনেক সময় কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করে। পরে বিষয়টি জানানো হয় থানায় এবং পুলিশ এসে তারপর লোহার দরজা ভেঙে মা মেয়ের মরদেহ উদ্ধার করে। তবে স্বজনদের দাবি, আফরোজা আফরিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের। চট্টগ্রামের বাকলিয়ায় যুবদল কর্মী সাজ্জাদ নিহতের ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিহত সাজ্জাদের বাবা মোহাম্মদ আলম বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 40 জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে সোমবার বাকুলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ ও সাবেক নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে হেলমেট পরা অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সাজ্জাদ নামের ওই ছাত্রদল কর্মী নিহত হন। সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। বেলা 11টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোস্তফা মিয়া ও নূর হোসেনের মধ্যে বাজারের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় মোহাম্মদ আলী সহ বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। বাণিজ্য প্রসার, অবকাঠামো উন্নয়ন ও বিশ্বমানের চেম্বার গড়ার অঙ্গীকার করে চট্টগ্রাম চেম্বার নির্বাচনের 21 দফার ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল। দুপুরে নগরীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার এস.এম. নুরুল হক। এ সময় তিনি বলেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নির্বাচিত হলে একটি আধুনিক ই চেম্বার ও এআই সেন্টারে গড়ে তোলা সহ ব্যবসায়ীদের যে কোনো সমস্যার সমাধানে হেল্প ডেস্ক চালু করবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নীতি ও প্রশাসনিক সংস্কার, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের আধুনিকায়ন সহ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেন এস.এম. নুরুল হক। এ সময় অভিযোগ করা হয়, টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের অকার্যকর 6 সংগঠনের প্রতিনিধিদের নির্বাচন থেকে বাদ দিতে হাইকোর্ট রুল নিশি জারি করলেও অ্যাটর্নি জেনারেলের অফিস ও বাণিজ্য মন্ত্রণালয় ফ্যাসিস্টদের পুনর্বাসনে চেম্বার জজকে চাপ প্রয়োগ করছে। আমি দেখতে পাচ্ছি অনেক সম্মানিত বড় বড় ব্যবসায়ী তারাও নির্বাচন। সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাল্টে হামলা করেছে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, উভয় পক্ষ থানায় পাল্টে অভিযোগ করেছে। আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। প্রায় 7 ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। আহত হয় শতাধিক শিক্ষার্থী। সংঘর্ষের সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীকে আটকে রাখা হয়। পরে তাদেরকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আপোষের চেষ্টা করা হলেও বিষয়টি শেষ পর্যন্ত মামলায় গড়ায়। অখণ্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল কিশোরগঞ্জ। ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ও সাধারণ জনতা। দুপুরে জেলার গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ বিভক্তির যে কোনো প্রচেষ্টা জেলার ঐক্য ও সম্প্রীতির পরিপন্থী। বক্তারা ভৈরবের ট্রেনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, অখণ্ড কিশোরগঞ্জের পক্ষে যারা আন্দোলন করছে তাদের ভয় দেখাতেই এই হামলা চালানো হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা। কুমিল্লায় মারাত্মক আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গাদাগাদিতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডের চিত্র এটি। মেঝে থেকে করিডোর, এমনকি বারান্দাতেও চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম জেনারেল হাসপাতালেও। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুধু শহর নয়, এবার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সংক্রমণ। এবছর এখন পর্যন্ত কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে 50 জন নতুন রোগী শনাক্ত হলেও চিকিৎসকরা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি। রোগীরা অভিযোগ করছেন, অপরিচ্ছন্ন পরিবেশ, জমে থাকা পানি এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাই মশার প্রজননের মূল কারণ। জ্বর, ওরা ওষুধ খাওয়ায় কমে আবার বাড়ে। এজন্য গতকালকে আসা পরীক্ষা করছি, 8টা মতন ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। 1 সপ্তাহ যাবত আমি অসুস্থ এই ডেঙ্গু নিয়েই, কিন্তু আমার কোনো সুবিধা আমি দেখি না। পরিবেশের উপরে রোগ নির্ণয়টা রোগীর সুস্থতা নির্ভর করে। এই পরিবেশটা সেখানে অনুপস্থিত। যে হারে আপনার নর্দমা জলাশয় রয়েছে, এগুলা পরিষ্কার করে না। পরিষ্কার না করার কারণে, ওষুধ না দেওয়ার কারণে এই ডেঙ্গু ছড়াচ্ছে বেশি। ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে সবচেয়ে বড় বিষয় সচেতনতা। বাসা বাড়ি পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো আর মশা নিধনে অংশগ্রহণ করাই প্রধান উপায়।
বলছেন চিকিৎসকরা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, আর গ্রামের এইভাবে হয়তো সিটি কর্পোরেশন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে সচেতনতা সবচেয়ে বড় অভাব। ওই যেখানে ডেঙ্গু তো আসলে পরিষ্কার পানিতে ডিম ছাড়ায়, 3 দিনের কোনো জমানো পানিতে ওরা ডিম ছাড়ে, ওই লার্ভা 3 দিনের মধ্যে ম্যাচিউর হয়ে মশায় পরিণত হয়ে যায়। রোগীদেরকে একটু বেশি গুরুত্ব দিই, রোগীদেরকে হাসপাতালে আমরা ইউজুয়ালি ভর্তি রাখি এবং কয়েকদিন আমরা অবজারভেশনে রাখি এবং রোগীর যদি ভাইটালসগুলো ইমপ্রুভ করে তাহলে আমরা রোগীদেরকে ডিসচার্জ দিয়ে দিই। স্থানীয়রা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেও তা পর্যাপ্ত নয়, যাতে ডেঙ্গু থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। স্থানীয়রা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেও তা পর্যাপ্ত নয়, যাতে ডেঙ্গু থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। জুলাই সনদ বাস্তবায়নে পরবর্তী সরকারের কাছে ঐকমত্য কমিশনের 9 মাসের বাধ্যবাধকতার পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংস্কারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এনসিপি। বিকেলে রংপুর বিভাগের 8 জেলা ও একটি মহানগর আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের শেষে একথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জানানো হয়, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হয়ে সরকারের সাড়া পেলে সনদে স্বাক্ষর করবে দলটি। বক্তব্যে নির্বাচন কমিশনের সমালোচনা করে কমিশনের উপর জনগণ আস্থা হারাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচার না হলে সংসদ নির্বাচনের সুযোগ নেই। জাতীয় ঐক্য প্রয়োজন মন্তব্য করে আগামী নির্বাচনে এককভাবে জোট করার জন্য এনসিপি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান দলটির শীর্ষ নেতা। জনগণের মাঝে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে, এইটা আমাদের জোর দাবি থাকবে। এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে সাভারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সাভারে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের নেতৃত্বে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় সাভার বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে 31 দফার বিষয়ে মানুষকে সচেতন করা হয়। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় রাশেদুল আহসান রাশেদ বলেন, জনগণকে সম্পৃক্ত করেই আগামী নির্বাচনে রাষ্ট্র গঠনে কাজ করবে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে 31 দফার বাস্তবায়ন সময়ের দাবি বলে জানান তিনি। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সকালে নগর ভবনের সামনে কাজ ফেলে বিক্ষোভে অংশ নেন শ্রমিকরা। এ সময় তারা বলেন, দীর্ঘদিন বেতন বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ বিভিন্ন তালবাহানা করছে। বর্তমানে দৈনিক মজুরি 484 টাকা, যা দিয়ে সংসার চালানো অসম্ভব। তাই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত মজুরি 750 টাকা করার দাবি জানান শ্রমিকরা। দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। $485 টাকা বেতনে 14,500 টাকা বেতন হয়। এই বেতন নিয়ে আমরা কিন্তু চলতে পারি না। আমরা খাবো না, ছেলে মেয়েদেরকে পড়ালেখা শেখাবো না, বাড়ি ভাড়া দিব না, কারেন্ট বিল দিব না, পানির বিল দিব। জুন মাসে যে বেতনটা বৃদ্ধি পেয়েছে 750, সেই টাকা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই যে অক্টোবর শেষ, এই যে নভেম্বরের 5-6 তারিখে বেতন আমাদের হবে, এই বেতনের সঙ্গে এর বিল করে দিতে হবে। এটাই আমাদের দাবি। আজকে যদি আমাদের কর্মসূচি না বাস্তবায়ন করে তারা, তাহলে আজকে 30টা ওয়ার্ডে সিটি কর্পোরেশন থেকে লাইট আমরা 30টা ওয়ার্ডে লাইট বন্ধ করে দেব এবং লাগাতার আমাদের কর্মসূচি চলতে থাকবে।
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য যশোরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো 2025। সকালে শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে মেলার উদ্বোধন করা হয়। পরে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভে বিদেশ যান। এর মধ্যে মালয়েশিয়াও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। দেশটিতে উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ সুবিধা তুলে ধরে তাদের উদ্বুদ্ধ করা হয়। এ লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়ার বিশ্বস্ত ও অনুমোদিত ফর ইউ এডুকেশন নামে ছাত্র কাউন্সেলিং সংস্থা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন সুযোগে খুশি সাধারণ শিক্ষার্থীরা। 31 অক্টোবর শুক্রবার খুলনার হোটেল ক্যাসেল সালাম এবং 1 নভেম্বর শনিবার খুলনা জেলার পাইকগাছার কপিল মুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এডুকেশন এক্সপো 2025 সমাপনী অনুষ্ঠিত হবে। 2026 সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় একটি লাইভ রাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ সহ নানা পুরস্কার। মেলাটা যশোরে হচ্ছে, এখানে এসেছি এই মেলাটাতে যাতে আমরা মালয়েশিয়া যাইতে আছি ইচ্ছুক, এই জন্য শুনতে আসছি। এটা আমাদের শহরে হয় একটা ভালো ব্যাপার, কারণ আমাদের শহরে দেখা যাচ্ছে যে অনেকগুলো সমস্যার কারণে আমরা দেখা যাচ্ছে বাইরে যাইতে পারি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যদি আমাদের শহরে হচ্ছে তাহলে আমরা বাইরে থেকে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি। তার কারণে আমার মনে হয় আরও অনেকের এখানে আসা উচিত আর এগুলোতে ইনফরমেশন বা অ্যাটেন্ড করা উচিত। আয়োজনটা করছি স্বল্প খরচে, অ্যাব্রোড স্টাডি, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, সেটা আমরা প্রোভাইড মানুষের দরজা অবধি আমাদের পৌঁছা দেওয়া হলো বেসিক্যালি আমাদের মোটিভ। আর আপনি যদি বেসিক্যালি চিন্তা করেন যে আমরা কেন মালয়েশিয়া থেকে এখানে আসছি, একটাই কারণ যে বাংলাদেশে যে স্টুডেন্টরা যারা আছে তারা যেন মালয়েশিয়াতে ডাইরেক্টলি পড়াশোনা করতে পারে, কারণ আমাদের ওখানে অ্যাফোর্ডেবল টিউশন ফি, আমাদের টিউশন ফি লো, তারপর হচ্ছে আমাদের এখানে থাকা খাওয়া এবং প্রতিটা জিনিসের কস্টিংও লো। স্টুডেন্টরা একসাথে একই ছাতার নিচে সব কিছু ফ্যাসিলিটি পাবে এবং আমরা এই এক্সপো থেকে যারা অন স্পট অ্যাডমিশন নেবে আমরা তাদেরকে মালয়েশিয়াতে একটা গাড়ি দিব এবং একটা মোটর বাইক দিব এবং একটা ল্যাপটপ দিব। এইটা আমরা যারা অন স্পট অ্যাডমিশন নেবে তাদের মধ্য থেকে আমরা রাফেল ড্রয়ের মাধ্যমে লাকি 3 জনকে আমরা এই 3টা গিফট হ্যাম্পার দিব। শেরপুরের 5 উপজেলায় 18,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। দুপুরে নকলা উপজেলা পরিষদ হলরুমে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পরে উপজেলা 3,360 জন কৃষকের মাঝে 1 কেজি করে সরিষা বীজ, 10 কেজি করে ইউরিয়া এবং 10 কেজি করে এমওপি বিতরণ করা হয়। একইভাবে সদর উপজেলা পরিষদ চত্বরেও 5,200 কৃষকের মাঝে সমপরিমাণ সার বীজ বিতরণ করা হয়। জেলার কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে গম, সরিষা, চীনাবাদাম, পেঁয়াজ ও মসুর ডাল আবাদের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 5 উপজেলার 18,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।